আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায় তরঙ্গ এবং শব্দ এই চ্যাপ্টারটার ২ নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। এর আগের ক্লাসে তোমরা দেখছো আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসে মূলত আমরা শব্দ নিয়ে আলোচনা করব এবং চ্যাপ্টারটার যে আমাদের তত্ত্বীয় অংশটা আছে এই অংশটা শেষ করে ফেলবো। এবং নেক্সট ক্লাসটা পুরোটাই হবে ম্যাথ রিলেটেড। আমরা একদম চ্যাপ্টারটার যতগুলো ম্যাথ আছে সিকিউ এমসিকিউ সবগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তোমাদের সাথে আমি রয়েছি তোমাদের রাগিব ভাইয়া, পড়াশোনা করছি কুয়েটে। আচ্ছা, প্রথমে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, যেটাকে ইংলিশে বলা হয় তোমার সাউন্ড ওয়েভ। দেখো, এখানে বলা হচ্ছে শব্দ এক প্রকার শক্তি। বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। শব্দের সঞ্চারণের জন্য জড় মাধ্যম প্রয়োজন। এখানে প্রতিটা কথা মানে প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? জাস্ট এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো, শব্দ কিন্তু এক প্রকার শক্তি, মনে রাখিও। তারপরে দেখো, বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। আচ্ছা, বস্তু যদি কম্পন না সৃষ্টি করে তাহলে কিন্তু শব্দের তৈরি হওয়ার কোনো চান্স নাই। আমি তোমাকে এর আগের ক্লাসে দেখাইছিলাম না, শব্দ মূলত তোমার একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? শব্দ কি বলতো? একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো কি করে বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো মাধ্যমের কণাগুলোর সাথে সমান্তরালে কাঁপতে কাঁপতে সামনের দিকে অগ্রসর হয়। যেরকম তুমি এখন বর্তমানে চিত্রটার মধ্যে দেখতে পারতেছো। দেখো, অ্যানিমেশনটার মধ্যে দেখা যাচ্ছে যে মাধ্যমের কণাগুলো তোমার সংকোচন প্রসারণ সৃষ্টি করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই ধরনের তরঙ্গগুলোকে বলা হয় তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? ওই শব্দ তরঙ্গ হচ্ছে এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন আমাদের কথাগুলো মূলত এই অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়েই সামনের দিকে অগ্রসর হয়। কথা বুঝে গেছে? আচ্ছা, দেখো, শব্দ সঞ্চারণের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। আমরা তো জানি অনুদৈর্ঘ্য তরঙ্গ কিংবা অনুপ্রস্থ তরঙ্গ যেটাই হোক না কেন, তৈরি করার জন্য আমাদের একটা মাধ্যমের প্রয়োজন। তো সেম ভাবে শব্দ তরঙ্গ সৃষ্টি করার জন্য, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করার জন্য আমাদের জড় মাধ্যমের প্রয়োজন। এই জড় মাধ্যমের মধ্যে কোনো বস্তুর কম্পন হলে মাধ্যমের কণাগুলো আন্দোলিত হয়ে তরঙ্গ সৃষ্টি করে। ঠিক আছে? জড় মাধ্যমের মধ্যে কোনো বস্তুর কম্পন হলে মাধ্যমের কণাগুলো আন্দোলিত হয়ে তরঙ্গ সৃষ্টি করে। এখানে আন্দোলিত হবে তোমার সমান্তরালে, মানে হচ্ছে মাধ্যমের কণাগুলো তোমার সমান্তরালে আন্দোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হবে। আচ্ছা, এই তরঙ্গ জড় মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চারিত হয়ে আমাদের কানে প্রবেশ করে। কানের মধ্যে বিভিন্ন যান্ত্রিক কৌশলের মাধ্যমে মস্তিষ্কে শব্দের অনুভূতি সৃষ্টি হয়। আমরা শব্দ শুনতে পাই। তার মানে আমাদের মোদ্দা কথা হচ্ছে শব্দ জিনিসটা কি, এটা নিয়ে একটা এখানে বিস্তর সুন্দর আলোচনা করা আছে। এখানে বলা হচ্ছে যে শব্দ এক প্রকার শক্তি, যেটা আমাদের মনে রাখতে হবে। বস্তুর কম্পনের কারণে শব্দ সৃষ্টি হয়, এটা আমরা আগে থেকেও জানি। তোমরা এর আগের ক্লাসটা যেহেতু করছো সেহেতু তুমি জানো, যেহেতু বস্তুর কম্পনের ফলে তরঙ্গ সৃষ্টি হয়, আর এক ধরনের বিশেষ তরঙ্গই হচ্ছে কি বলতো, শব্দ তরঙ্গ। এটা মূলত অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা অংশ। কথা বুঝতে পারছো? মানে অনুদৈর্ঘ্য তরঙ্গটাকে আমরা তোমার শব্দ তরঙ্গ বলে চিনি। হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছো এবং চিত্রটাও বুঝে যাওয়ার কথা। যে দেখো, তোমার মাধ্যমের কণাগুলো তোমার সমান্তরালে তোমার হচ্ছে আন্দোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, এভাবে দেখো সংকোচন প্রসারণ সৃষ্টি করতেছে। কথা বুঝতে পারতেছো? এই সংকোচন প্রসারণ সৃষ্টি করেই তোমার হচ্ছে আমাদের এই শব্দ তরঙ্গ আমাদের কানের মধ্যে এসে প্রবেশ করে এবং আমরা সেটা শুনতে পাচ্ছি। কথা বুঝছো না? ওকে, চলো। তো শব্দ তরঙ্গের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে একটু পড়তে হবে। দেখো, শব্দ এক ধরনের যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, আমি যে কথাটা একটু আগে বললাম। তারপরে দেখো, কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়। অর্থাৎ শব্দের উৎস বস্তুর কম্পন। এই জিনিসটা খুব ভালো মতো করে মনে রাখবা যে শব্দের উৎস কি, বস্তুর কম্পন। ঠিক আছে? কারণ কোনো বস্তুর কম্পনের ফলেই তো তোমার শব্দ তরঙ্গটা উৎপন্ন হচ্ছে, তাই না? কোনো বস্তু কম্পন সৃষ্টি করতেছে। ধরো একটা জড় মাধ্যমের যে কোনো একটা বস্তুর মধ্যে তুমি যদি হালকা করে একটা বাড়ি মারো তাহলে সেখান থেকে একটা শব্দ তৈরি হবে না? ওই শব্দটাই মূলত তোমার শব্দ তরঙ্গ। এবং ওই শব্দটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গও বটে। বুঝতে পারতেছো? মানে তুমি যদি কোনো একটা জায়গায় যদি একটা বাড়ি মারো, লাইক এরকম যদি একটা বাড়ি মারো, দেখো আমি এখানে একটা বাড়ি মারলাম বা আমার এখানে একটা তোমার শব্দ উৎপন্ন হলো। ঠিক আছে? দেখো, আমি যে বস্তুটার মধ্যে বাড়ি মারছি সেই বস্তুটা কিন্তু তোমার স্থির বস্তু বা জড় বস্তু। এই জড় বস্তু যেহেতু, তাহলে মাধ্যমটা কি, জড় মাধ্যম। এই জড় মাধ্যমের মধ্যে যখন আমি তোমার হাতটা দিয়ে একটু ফোর্স অ্যাপ্লাই করছি বা বাড়ি মারছি, তখন দেখা গেল কি বলতো, এখানে একটা শব্দ তৈরি হয়েছে। এই যে শব্দটা তৈরি হলো, এটাকে তোমার বলা হয় শব্দ তরঙ্গ এবং এই শব্দটা আমার কানে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়ে আমার কানে প্রবেশ করছে। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো, আমি যখনই একটা জড় মাধ্যমের মধ্যে আঘাত করি, লাইক এরকম,
তখনই কিন্তু একটা তোমার শব্দ উৎপন্ন হয়। আর এই শব্দটাই হচ্ছে আমার শব্দ তরঙ্গ আকারে অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে আমার কানে এসে প্রবেশ করে, যেটাকে আমরা বলতে পারি কি বলতো, তোমার শব্দ তরঙ্গ। কথা বুঝে গেছে? ৩ নম্বর পয়েন্টের মধ্যে বলা হচ্ছে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তোকে যেটা বললাম যে তোমার যদি জড় মাধ্যম না থাকে তাহলে শব্দ তরঙ্গ আসলে উৎপন্নই হইতে পারে না। দেখো ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে শব্দ তরঙ্গের বেগ, মাধ্যমের প্রকৃতি। এখানে মাধ্যমের প্রকৃতি বলতে ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি এসবের উপর নির্ভরশীল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা একটু পরে আবারও দেখব, কারণ এই জিনিসটার সাথে আমরা শব্দ তরঙ্গের অনেকগুলা সম্পর্ক প্রতিপাদন করব বা বের করব, যে সম্পর্কগুলোকে ব্যবহার করে আমাদেরকে ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, ৪ নম্বর পয়েন্ট আমরা বুঝতে পারছি। ৫ নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এই জিনিসটা আমরা পড়বো, প্যারা নিও না। এবং লাস্টলি দেখো শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন সম্ভব। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি যে একটা তরঙ্গের মধ্যে মানে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি। তোমরা এর আগের ক্লাসটা জাস্ট করে ফেলবা, তুমি অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ ক্লাসটা করবা, তাহলেই তুমি বুঝতে পারবা। ওখানে সবকিছু আমি একদম ইন ডিটেলস করাইছি, ইভেন ওখানে আমি তোমাদের অনেক কিছু অ্যাডভান্স করাইছি। সো ওই ক্লাসটা করতে পারলেই মানে এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝছো? আচ্ছা, বাকি জিনিসগুলো আমি তোমার সব কভার করে দিচ্ছি। শব্দ তরঙ্গের এখানে বৈশিষ্ট্যগুলোতে দেখা গেল যে ৪, ৫ এবং ৬ নম্বর যে বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু ইন ডিটেলস পড়তে হবে। তো আমরা চলো এই জিনিসগুলো একটু পড়ে ফেলি। দেখো প্রথমে এখানে বলা হচ্ছে কি বলতো, পরীক্ষা করে দেখা গেছে আলোর দ্রুতি শূন্য স্থানে সবসময় 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এই কয়েকটা কথা একটু মনে রাখবা। দেখো আলোর দ্রুতি শূন্য স্থানে সবসময় কি বলতো, শূন্য স্থান বলতে ভ্যাকিউম বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কোনো মাধ্যমই নেই। সহজ কথা, দেখো বায়ু একটা মাধ্যম, পানি একটা মাধ্যম, তো এর এমন একটা জায়গা যেই জায়গায় কোনো মাধ্যম পর্যন্ত নাই। কথা বুঝতে পারছো? তো দেখো এরকম মাধ্যমে আলোর দ্রুতি হচ্ছে সবসময় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কেন এটা বলতো, আমি তোমাদেরকে কিন্তু দেখাইছি। আলো কি বলতো, আলো হচ্ছে তোমার একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই না? তোমরা যদি এর আগের ক্লাসটা খুব ভালো মতো করে থাকো তাহলে খুব ভালো মতো করেই জানো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ তোমার হচ্ছে কোনো মাধ্যমের উপর নির্ভরশীল না। অর্থাৎ এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেরকম সূর্যের আলো কিন্তু তোমার একটা ভ্যাকিউম পথ থেকে আমাদের পৃথিবীতে এসে পড়তেছে। অর্থাৎ দেখো সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী যে অংশটা, সেই অংশটা কিন্তু তোমার ভ্যাকিউম বা শূন্য স্থান। এই জন্য আমরা তোমার যখন স্পেসে যাই তখন আমরা স্পেস স্যুটগুলো পরে থাকি। এই স্পেস স্যুটগুলো কি করে, কৃত্রিমভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে, যে প্রেশারটা আমাদের রক্তচাপের সাথে তোমার সমান সমান হয়, যার কারণে আমাদের হচ্ছে কোনো প্রবলেম হয় না। দেখো আমি তোমাকে যদি একটু হালকা করে আইডিয়াটা বুঝাই তাহলেই বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে আমার তোমার সূর্য। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, আমার সূর্য। ঠিক আছে, সূর্য থেকে মনে করো আমার এটা হচ্ছে পৃথিবী। তো সূর্য থেকে পৃথিবীর যে মধ্যবর্তী অংশটুকু, এই অংশটুকুর মধ্যে কি তোমার কোনো মাধ্যম আছে? না, এই অংশটার মধ্যে কোনো মাধ্যম নেই। কিভাবে বুঝলাম? দেখো তুমি যদি এই অংশটার মধ্যে তুমি যদি এক ফোঁটা পানি ছেড়ে দাও তাহলে দেখবা যে পানি ফোঁটাটা ভেসে আসে। কথা বুঝতে পারতেছো? মাধ্যম থাকলে গ্র্যাভিটি থাকতো, কিন্তু এখানে তো কোনো গ্র্যাভিটি নাই। যেহেতু তোমার গ্র্যাভিটি নাই তাহলে আমি বলতে পারবো এটা একটা শূন্য মাধ্যম বা এটা একটা ভ্যাকিউমের মধ্য দিয়ে আলো কিন্তু ঠিকই আমার পৃথিবীতে এসে পৌঁছাইতেছে। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে হচ্ছে আমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর আসলে কোনো তোমার কিসের প্রয়োজন নাই বলতো, মাধ্যমের প্রয়োজন নাই। এবং সেই জন্যই বলা হচ্ছে দেখো শূন্য স্থানের জন্য যেখানে কোনো মাধ্যম নাই সেখানেও তোমার আলোর দ্রুতি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কথা বুঝছো? এবং আমি যখন তোমাদেরকে তাড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর বৈশিষ্ট্যগুলো লিখে দিছিলাম তখন কিন্তু আমি এই কথাটা বলছিলাম, তাই না? হয়তোবা তোমাদের মনে আছে। এখন দেখো এরপরে বলা হচ্ছে কি বলতো, কিন্তু শব্দের দ্রুতি সবসময় সমান হয় না। হ্যাঁ, দেখো কারণ শব্দ তোমার মাধ্যমের উপর নির্ভর করে। শব্দ তোমার এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ না, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কি মাধ্যমের উপর নির্ভরশীল। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ মূলত এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। এই যান্ত্রিক তরঙ্গগুলো সবগুলো মাধ্যমের উপর নির্ভরশীল হয়। আমরা মূলত তরঙ্গকে দুইটা ভাগে ভাগ করছিলাম, এবং একটা তরঙ্গের ভাগের মধ্যে ছিল যান্ত্রিক তরঙ্গ যেটা মাধ্যমের উপর নির্ভরশীল, আরেকটা ভাগে ছিল আমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আমাদের মাধ্যমের উপর নির্ভরশীল না। যেহেতু শব্দ তরঙ্গ এক ধরনের তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার মানে তুমি বলতে পারবা এটা মূলত এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, যাকে প্রকাশের জন্য আমাকে অবশ্যই মাধ্যমের দরকার। তো দেখো এখানে শব্দ দ্রুতি, তাহলে দেখো মাধ্যম ওয়াইজ আলাদা আলাদা হবে। তুমি চিন্তা করো যে বায়ু মাধ্যমে যে পরিমাণ তুমি শব্দের বেগ পাবা, পানিতে গেলে কি তুমি সেম পরিমাণ শব্দের বেগ পাবা? পাবা না তো। আবার তুমি যদি ধরো একটা কঠিন জড় মাধ্যমে গেলা, তখন কি তুমি একই রকমের বেগ পাবা? পাবা না তো। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে যেহেতু শব্দ তরঙ্গ মাধ্যমের উপর নির্ভরশীল, সেহেতু আমি বলতে পারবো যে আমার শব্দের যে বেগ আছে সেই বেগটা অবশ্যই মাধ্যমের উপর নির্ভরশীল, এবং মাধ্যম অনুযায়ী এটা আসলে ভ্যারি করে। অর্থাৎ এক এক মাধ্যমে শব্দের বেগ এক এক রকম হইতে পারে। তো আমাদেরকে একটা বেগের মান মনে রাখতে হবে। বায়ু মাধ্যমের জন্য বেগের
বেগের মানটাকে মনে রাখতে হবে এবং এটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। দেখো এই মানটা এখানে বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় এবং প্রমাণ বায়ুচাপে শুষ্ক বাতাসে শব্দের দ্রুতি 332 মিটার পার সেকেন্ড। অনেক বইয়ের মধ্যে তোমার দেখবা 330 দেয়া আছে, ঠিক আছে? অনেক বইয়ের মধ্যে তোমার 330 মিটার পার সেকেন্ড দেয়া আছে। এই 1-2 এর ডিস্টেন্স নিয়ে তোমরা ঝগড়া কইরো না, ঠিক আছে? মানে ধরো 332 আর 330 এইটা তো খুব বেশি ডিফারেন্স না, তাই না? জাস্ট একটু খেয়াল রাখবা, দেখবা অনেক বইয়ের মধ্যে তোমার 330 দেয়া আছে, অনেক বইয়ের মধ্যে তোমার 332 দেয়া আছে। অর্থাৎ 330 এবং 332 এই দুইটার কাছাকাছি হচ্ছে তোমার আসলে শব্দের দ্রুতি বা শব্দের বেগ। এটা আসলে একদম পারফেক্টলি তো আমরা মাপতে পারি না, জাস্ট আমরা ধরে নিছি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করতে পারো। বাট আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমি মূলত 330 ইউজ করতাম। তোমরা চাইলে 330 ইউজ করতে পারো, বাট 332 ইউজ করলেও কোনো অসুবিধা হবে না। কথা বোঝা গেছে? তার মানে দেখো আমি এই লাইনটা একটু তোমাদেরকে দাগায় নিতে বলবো। অর্থাৎ এই লাইনটা তোমরা নোট করবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রায় প্রমাণ বায়ুচাপে, অর্থাৎ তুমি সহজ বাংলা ভাষায় এসটিপিতে, যেটাকে আমরা তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলি, যখন তুমি কেমিস্ট্রি 6 নম্বর চ্যাপ্টারটা পড়বা তখন তুমি বুঝতে পারবে এসটিপি জিনিসটা আসলে কি। এসটিপিকে তোমার বলা হয় আদর্শ তাপমাত্রা ও চাপ। কথা বুঝতে পারছো? এসটিপিকে কি বলা হয় বলো তো? আদর্শ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপির পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তার মানে আদর্শ তাপমাত্রা ও চাপ। কথা বুঝতে পারছো? এটা আমাদের কেমিস্ট্রির 6ষ্ঠ অধ্যায়ের টপিক। আচ্ছা, তো প্রমাণ বায়ুচাপে ও শুষ্ক বাতাসে শব্দ দ্রুতি কত হবে বলতো? 332 মিটার পার সেকেন্ড হবে। বুঝতে পারতেছো কত হবে বলতো? 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইভাবে মনে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনে শব্দের দ্রুতি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা অনেকে 330 দিয়েও মনে রাখে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবা। এবং দেখো পরের কথাটা বলা হচ্ছে তাপমাত্রা বাড়ালে শব্দের দ্রুতি বেড়ে যায়, বাতাসে আর্দ্রতা বাড়ালেও শব্দের দ্রুতি বেড়ে যায়। বাতাসে আর্দ্রতা জিনিসটাকে আমি এটা তোমাকে বুঝাবো, একটু পরেই তুমি বুঝতে পারবা। জাস্ট এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট, তো এই জন্য এই লাইনগুলো এখানে রাখা হয়েছে এবং এই লাইনগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কারণ তুমি যদি এই লাইনগুলো মনে না রাখো তাহলে কিন্তু তুমি সামনে আগাইতে পারবা না, কারণ তোমাকে ম্যাথগুলো এই লাইনগুলো থেকেই করতে হবে। সো আমি এখানে তোমাকে যে লাইনগুলো লিখে দিছি বা এখানে তুমি যে লাইনগুলো এখন দেখতে পারতেছো, এই লাইনগুলো পারলে নোট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের দ্রুতিও বেড়ে যায়। কথা বোঝা গেছে? এবং হিসাব করে দেখা গেছে যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন তাপমাত্রা বাড়ালে শব্দের দ্রুতি প্রায় 0.6 মিটার পার সেকেন্ড পরিমাণ বেড়ে যায়। এই যে লাইনটা আছে না, এই লাইনটা থেকে যে কতগুলো এমসিকিউ আসছে, আমি যখন তোমাদেরকে এমসিকিউ গুলো সলভ করাবো তখন তুমি দেখতে পারবা। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে যে কথাগুলো লিখছি প্রতিটা কথাই ইম্পর্টেন্ট, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, এবং এই যে আমি আজকে যা যা পড়াবো তার সামারি জিনিসটা এখানে দেয়া আছে। কথা বুঝছো? আমি কিন্তু এখনো শুরুই করি নাই, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, ওভারভিউ করে যাচ্ছি, এরপর আমি আমার ডিটেলসটা শুরু করব। দেখো এখানে মাধ্যম ভেদে শব্দের দ্রুতির পরিবর্তন হয়। আমি যে কথাটা একটু আগেই তোমাকে বললাম, এক এক মাধ্যমে শব্দের দ্রুতি এক এক রকম হয়। কথা বুঝছো? এবং মাধ্যম যত ঘন ও স্থিতিস্থাপক হয় শব্দের দ্রুতি তত বেশি হয়। বুঝতে পারতেছো? মাধ্যম যত ঘন এবং স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক জিনিসটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে থাকি। আমরা কিন্তু বাজারে তোমার অনেক রকমের রাবার পাই, যে রাবারগুলোকে দেখা যায় যে কিছু কিছু রাবার আছে যেগুলো ছোট ছোট গোল গোল হয়ে থাকে হলুদ রঙের, হয়তোবা তোমরা দেখছো। ওই রাবারগুলো দিয়ে আমরা কি করি? জিনিসপত্রগুলোকে বেঁধে রাখি, তাই না? তো ওই রাবারগুলোর কথাই চিন্তা করো। ওই রাবারগুলোকে তুমি যদি টেনে ধরো, তাহলে ওটার সাইজ কিছুটা নিচের মতো হয়ে যাবে, তাই না? দেখো ওটার সাইজ কিছুটা নিচের মতো হয়ে যাবে। দাঁড়াও আমি তোমাকে এখানে বুঝাই। মনে করো আমার কাছে একটা রাবার আছে, ঠিক আছে? আমার কাছে একটা রাবার আছে যেটা কিনা এরকম অবস্থায় আছে, বাট এটাকে যদি আমি তোমার দুই প্রান্তকে টেনে ধরি, এই রাবারটা যদি দুই প্রান্তকে টেনে ধরি তাহলে জিনিসটা কিছুটা এরকম হয়ে যাবে। দেখো জিনিসটা কিছুটা এরকম হয়ে যাবে, তাই না? আরও যদি আমি টেনে ধরি তাহলে দেখা যাবে একসময় তোমার রাবারটা ছিঁড়ে গেছে, তাই তো? একসময় তোমার রাবারটা কি হয়ে গেছে বলো তো? ছিঁড়ে গেছে। তো দেখো রাবারটা যে ছিঁড়ে যাচ্ছে, এই ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্ত যতদূর ধরে তুমি টানতেছো, মানে ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্ত, তুমি যদি ছিঁড়ে না ফেলে, তুমি যদি ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি যদি রাবারটাকে ধরে ছেড়ে দাও, তাহলে কি হবে বলো তো? সে আবারও আগের অবস্থায় ফেরত আসবে না? এই যে সে আবারও আগের অবস্থায় ফেরত আসতেছে, এইটাকে বলা হয় তোমার স্থিতিস্থাপকতা। কথা বুঝতে পারছো? মানে কোনো বস্তু তার আগের অবস্থায় ফেরত আসার যে প্রবণতা, সেটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা। কথা বুঝে গেছে? অর্থাৎ দেখো তোমার যে রাবারটা ছিল, সেই রাবারটাকে তুমি টেনে বড় করলা, বড় করার পর ছেড়ে দিছো, তাহলে কি হবে? সে আবারও আগের অবস্থায় ফেরত আসবে। আবারও আগের অবস্থায় ফেরত আসলে এটাকে তুমি বলতে পারবো হচ্ছে স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এবং দেখো স্থিতিস্থাপকতার একটা সীমা আছে। দেখো তুমি সর্বোচ্চ যত জোরে টানার কারণে রাবারটা ছিঁড়বে না, সেটা হচ্ছে তার স্থিতিস্থাপকতার সীমা। অর্থাৎ তুমি যদি এই রাবারটাকে ছিঁড়ে ফেলো তাহলে কিন্তু সে আর আগের অবস্থায় ফেরত আসতে পারতেছে না, তাহলে সে কিন্তু তার সীমার বাইরে চলে গেছে। কথা বুঝতে পারছো?
ওকে, তার মানে এখানে বলা হচ্ছে কি বলতো, মাধ্যম যত ঘন হবে এবং স্থিতিস্থাপক হবে, শব্দের দ্রুতি তাতে তত বেশি হবে। এই লাইনটা একদমই মাথার মধ্যে ঢুকায় নাও, যে যেই মাধ্যমটা যত বেশি ঘন, ঘন মানে কি জানো, ঘন মানে ঘনত্ব বলতে পারো। ঠিক আছে, ঘন মানে ঘনত্ব, অর্থাৎ প্রতি একক আয়তনের মধ্যে তোমার যে পরিমাণ ভর থাকে তাকেই মূলত আমরা তোমার ঘনত্ব বলি। আর এই ঘন যত, একটা মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে এবং স্থিতিস্থাপকতা যত বেশি হবে, তত সেই মাধ্যমে তোমার শব্দের দ্রুতি বেশি হবে। যেরকম আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, আচ্ছা, একটা মাধ্যম সবচেয়ে বেশি ঘন কোন মাধ্যমটা বলো তো, কঠিন তরল নাকি বায়বীয়? তুমি আমাকে বলবা কঠিন মাধ্যমটা সবচেয়ে বেশি ঘন, তাই না? কারণ আমরা তোমার হচ্ছে কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টারটার মধ্যে পড়ছিলাম, তোমার কণার গতিতত্ত্ব নামে একটা টপিক আছে। কণার গতিতত্ত্বের মূল অংশটাই ছিল যে তোমার কঠিন মাধ্যমের মধ্যে যে কণাগুলো আছে, এই কণাগুলো অনেক কাছাকাছি অবস্থান করে এবং এরা একে অপরের সাথে অনেক বেশি আন্তঃকণা আকর্ষণ শক্তি নিয়ে কাজ করে, তাই না? এবং তরল মাধ্যমের কণাগুলো তোমার কম আন্তঃকণা আকর্ষণ শক্তি বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু একটু দূরে দূরে অবস্থান করে এবং এদের যে মাধ্যমের কণাগুলো আছে, কণাগুলো কিন্তু এর কণাগুলোর মধ্যেই কিন্তু কঠিন পদার্থের চাইতে তোমার আন্তঃকণা আকর্ষণ শক্তিটা বেশ কম হয়ে থাকে, যার কারণে এরা তোমার হচ্ছে একটু একটু তরল টাইপের হয়ে যায়। আর যেগুলো বায়বীয়, সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বায়বীয় পদার্থের বা বায়বীয় মাধ্যমের আসলে যে কণাগুলো থাকে, সেই কণাগুলোর মধ্যে কোনো আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে না, অর্থাৎ একটা কণা আরেকটা কণাকে কোনোই আকর্ষণ করে না। দেখো, এই আন্তঃকণা আকর্ষণ শক্তি জিনিসটা কি জানো? এই আন্তঃকণা আকর্ষণ জিনিসটা হচ্ছে, দেখো তো, একটা বস্তুর মধ্যে তুমি একটা লোহার খণ্ড চিন্তা করো, তুমি একটা লোহার খণ্ড চিন্তা করো। এই যে একটা লোহার খণ্ড, এই লোহার খণ্ডের মধ্যে অসংখ্য তোমার কণা আছে না? এই লোহার খণ্ডে কিন্তু তোমার অসংখ্য কণা আছে, ঠিক আছে? তো আন্তঃকণা আকর্ষণ শক্তিটা হচ্ছে একটা কণার সাথে আরেকটা কণার যে যুক্ত হওয়ার যে তোমার শক্তিটা, সেটা। বা এইভাবে মনে রাখতে পারো, একটা কণা আরেকটা কণার সাথে তোমার অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে তোমার আন্তঃকণা আকর্ষণ শক্তি। সহজ বাংলা ভাষা, তোমার কাছে একটা কণা আছে এবং আরেকটা কণা আছে, এই দুটো কণার মধ্যখানে তোমার যে আকর্ষণ বলটা দ্বারা এরা যুক্ত আছে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে তোমার আন্তঃকণা আকর্ষণ বল। এখন দেখো, তোমার কঠিন মাধ্যমে, এই কঠিন মাধ্যমের যে কণাগুলো আছে না, এই কণাগুলো একদম একে অন্যের সাথে লাগানো অবস্থায় থাকে। লাগানো অবস্থায় থাকা মানে কি, এদের যে আকর্ষণ শক্তিটা, এই আকর্ষণ শক্তিটা অনেক বেশি তীব্র। অনেক বেশি তীব্র হওয়ার কারণে এই মাধ্যমটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, এই মাধ্যমটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, এবং যে যত বেশি শক্ত সে তত বেশি স্থিতিস্থাপক। কথা বুঝতে পারছো? যে যত বেশি শক্ত সে তত বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, যে যত বেশি শক্ত সে তত বেশি স্থিতিস্থাপক, এবং একটু মাথায় রাখবা, যে যত বেশি স্থিতিস্থাপক তার কিন্তু শব্দের বেগ তত বেশি হবে, তাই না? তাদের মধ্যে তোমার শব্দের বেগ তত বেশি হবে। আবার তুমি যদি একটু পানির কথা চিন্তা করো, পানির মধ্যে যে অণুগুলো আছে বা যে তোমার কণাগুলো আছে, সেই কণাগুলা বেশ খানিকটা দূরে দূরে অবস্থান করে, ঠিক আছে? অর্থাৎ তরল মাধ্যমে যে অণুগুলা বিদ্যমান থাকে, এই অণুগুলা পরস্পরের চাইতে বেশ দূরে দূরে অবস্থান করে, এবং এদের মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা, এই শক্তিটা বেশ দুর্বল হয়ে থাকে, যার কারণে এদেরকে দেখতে তরলের মতো মনে হয়। কথা বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারবা, এই তরল মাধ্যমে স্থিতিস্থাপক যে তোমার ব্যাপারটা, এটা কিন্তু তোমার কঠিন মাধ্যমের চাইতে বেশ কম। আর কঠিন মাধ্যমের চাইতে বেশ কম হওয়ার কারণে এখানে কিন্তু শব্দের বেগটাও তোমার কঠিন মাধ্যমের চেয়ে কমই হবে। আবার দেখো, তুমি হচ্ছে যদি বায়ু মাধ্যমের কথা চিন্তা করো, বায়ু মাধ্যমের যে কণাগুলো আছে, এই কণাগুলো এত দূরে দূরে অবস্থান করে যে মূলত এদের মধ্যে কোনো আন্তঃকণা আকর্ষণ শক্তিই কাজ করে না। যেহেতু এদের মধ্যে কোনো আন্তঃকণা আকর্ষণ শক্তি কাজ করে না, সুতরাং তুমি বলতেই পারো যে এদের মধ্যে যেহেতু আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই, তাহলে এরা আরও কম স্থিতিস্থাপক। যেহেতু আরও কম স্থিতিস্থাপক, তাহলে এই মাধ্যমে শব্দের বেগটা সবচেয়ে কম হবে। তাহলে দেখো, আমি কিন্তু মাধ্যমের উপরে শব্দের বেগের একটা নির্ভরশীলতা দেখতে পারতেছি। তো আমি এখান থেকে বলতে পারবো, সবচেয়ে বেশি আমার শব্দের বেগ পাবো আমি কোন মাধ্যমে বলো তো? সবচেয়ে বেশি শব্দের বেগ পাবো আমি হচ্ছে তোমার কঠিন মাধ্যমে, তাই তো? সবচেয়ে বেশি শব্দের বেগ পাবো আমি কঠিন মাধ্যমে। এরপরে পাবো হচ্ছে আমি তরল বা তোমার হচ্ছে লিকুইড মাধ্যমে। এবং দেখো, তারপরে আমি পাবো কোথায় বলো তো? তারপরে আমি পাবো বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে। কথা বুঝতে পারছো? দেখো, সবচেয়ে বেশি শব্দের বেগ আমি কোথায় পাবো? কঠিন মাধ্যমে, তারপরে তরল, তারপরে বায়বীয়। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, এবং এই লাইনটা একটু মনে রাখবা, যে মাধ্যম যত ঘন হবে এবং স্থিতিস্থাপক হবে, শব্দের দ্রুতি তাতে তত বেশি হবে। এবং ঘনত্ব জিনিসটা কি বলতো? প্রতি একক আয়তনে তোমার যতটুকু ভর বিদ্যমান আছে তাকেই ঘনত্ব বলে। ব্যাপারটাকে তুমি চাইলে এভাবে চিন্তা করতে পারো। দেখো তো, মধু এবং পানির মধ্যে তুমি যদি তুলনা করো, তাহলে তুমি দেখবে যে মধুটা বেশি ঘন। কথা বুঝতে পারতেছো? জিনিসটা তুমি পঞ্চম অধ্যায়ে খুব ভালো মতো করে স্টাডি করতে পারবা, যেহেতু এই অংশে মানে এই অধ্যায় টপিক না, সেহেতু এর থেকে বেশি তোমাকে জানার দরকার নেই। জাস্ট মনে রাখবা যে স্থিতিস্থাপক যে মাধ্যমটা যত বেশি, স্থিতিস্থাপক যে মাধ্যমটা যত বেশি, সেই মাধ্যমটার মধ্যে তোমার শব্দের দ্রুতিটাও তত বেশি হবে। এবং দেখো, এখানে এই উদাহরণ দিয়ে তোমাকে বলে দিছে যে দেখো, বায়ু মাধ্যমে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের দ্রুতি হচ্ছে 332 মিটার/সেকেন্ড। পানি মাধ্যমে ওই সেম তাপমাত্রা, অর্থাৎ 273 কেলভিন তাপমাত্রায় তোমার পানি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 1450 মিটার/সেকেন্ড। আবার
আবার দেখো লোহা মাধ্যমে সেটা সবচেয়ে বেশি। তার মানে দেখছো আমি বলতে পারতেছি কি বলতো, তোমার তোমার হচ্ছে বায়বীয় থেকে যখন তরল মাধ্যমে শব্দটা প্রবেশ করতেছে তখন কিন্তু তোমার শব্দের যে বেগের মানটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এখানে বেগের কথা বলতেছি, শব্দের বেগও বলতে পারো, শব্দের দ্রুতিও বলতে পারো। এখানে আসলে অত বেশি তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং মেক করতেছে না। তুমি চাইলে শব্দের দ্রুতিও বলতে পারো, শব্দের বেগও বলতে পারো, তবে শব্দের দ্রুতি বলাটা বেশ যুক্তিসঙ্গত। তবে তুমি যদি বলে ফেলো না কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে মূলত শব্দের বেগ হয় না, শব্দের দ্রুতি হয়। আচ্ছা, তো আমি এখান থেকে বলতে পারবো কি বলতো, বায়ু মাধ্যমে শব্দের দ্রুতি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, পানি মাধ্যমে যেটা বেড়ে গিয়ে হয় কত বলতো 1450, এবং দেখো কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি 5220 মিটার পার সেকেন্ড। তাহলে দেখছো যে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে মানে যে মাধ্যমটা যত বেশি ঘন হবে এবং স্থিতিস্থাপক হবে সেই মাধ্যমে শব্দের দ্রুতি তত বেশি হবে। এই কথাটা আমি এখানে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এবং দেখো কঠিন, তরল, বায়বীয়, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপরে তরল, তারপরে তোমার কি বলতো বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে। কথা বুঝে গেছে? বায়ুর চাপের পরিবর্তনে বাতাসে শব্দের বেগ প্রভাবিত হয় না। তার মানে দেখো এখান থেকে আমি একটা কথা বুঝতে পারতেছি যে বায়ুর চাপের সাথে, বায়ুর যে চাপ আছে, বায়ুর চাপের সাথে তোমার শব্দের বেগের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? শব্দের বেগের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ বায়ুর চাপ বাড়ুক বা কমুক সেটার উপরে শব্দের বেগের আসলে কোনো প্রভাব হয় না। কথা বুঝতে পারছো? কিন্তু তাপমাত্রা বাড়া কমার সাথে কিন্তু শব্দের বেগের একটা সম্পর্ক আছে, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই পড়ে ফেলবো। ওকে চলো, এবার হচ্ছে আমরা একটু শব্দ তরঙ্গটা জিনিসটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে দেখো শব্দ তরঙ্গ মূলত কোন ধরনের তরঙ্গ বলতো? শব্দ তরঙ্গ মূলত হচ্ছে তোমার একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কি বলতো? একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কারা? এমন এক ধরনের তরঙ্গ যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো তোমার হচ্ছে সমান্তরালে সামনের দিকে অগ্রসর হয়, এবং এটা কিন্তু একটা তোমার মাধ্যমের উপর নির্ভরশীল, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে আমার মূলত একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? এবং এখান থেকে আমরা খুব ভালো মতো করে জানি, যেটা আমাদের রিসার্চ করে জানা গেছে, সেটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন তাপমাত্রায় দাঁড়াও তাপমাত্রায় শব্দের বেগ কত বলতো? শব্দের বেগ, আমাকে মাধ্যমটা উল্লেখ করে দিতে হবে। কোন মাধ্যমে বলো? বায়ু মাধ্যমে না? বায়ু মাধ্যমে। আমাদেরকে এই মাধ্যমটা মুখস্থ করতে হবে। মাঝে মাঝে তোমাকে কোশ্চেনে শব্দের বেগটা নাও দেওয়া থাকতে পারে। যদি কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে বায়ু মাধ্যমে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি 332 মিটার পার সেকেন্ড দিয়ে ম্যাথ করবা। যদি তোমার কোশ্চেনে বলে দেয় যে বায়ু মাধ্যমে শব্দের বেগ বা শব্দের দ্রুতি হচ্ছে তোমার 330 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি 330 মিটার পার সেকেন্ড দিয়ে ম্যাথটা করবা। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তুমি যে কোনো একটা চুজ করতে পারো, তবে ওয়াই স্পিক হবে 330 মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারবা যে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ বা শব্দের দ্রুতি বায়ু মাধ্যমে কত বলতো? 330 মিটার পার সেকেন্ড। অথবা তুমি চাইলে অনেক অনেক রিসার্চ করে দেখা গেছে অনেক বইয়ের মধ্যে আসলে তোমার রাইটাররা 332ও লিখছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করবা, তবে রেকমেন্ডেশন থাকবে তুমি এটা ইউজ করো, 330টা ইউজ করো। কারণ আমাদের দেশে তোমার আমাদের দেশে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর মধ্যে তোমার 330টা রেকমেন্ডেড করা আছে, এবং দেখা যায় যে পরীক্ষার হলে তোমার 330টাকেই বেশি গ্রহণযোগ্যতা দেওয়া হয়। এখান থেকে আমরা আরো একটা জিনিস জানি যে দেখো শব্দের সাথে আমরা দেখলাম কার কার সম্পর্ক বলতো? শব্দের সাথে কিন্তু তোমার তাপমাত্রার সম্পর্ক আছে, তাই না? শব্দ তরঙ্গটার সাথে কার সম্পর্ক আছে বলতো? তাপমাত্রার সম্পর্ক আছে। কিন্তু শব্দ তরঙ্গের সাথে কি তোমার আহ বায়ুর চাপের সম্পর্ক আছে? বায়ুর চাপের কিন্তু তোমার সম্পর্ক নাই। মনে করো শব্দের যে দ্রুতি, এই শব্দের দ্রুতিটাকে আমি ধরতেছি তোমার ভি, ঠিক আছে? শব্দের দ্রুতিকে আমি ধরতেছি ভি। এই ভি কার উপর নির্ভরশীল বলতো? ভি হচ্ছে কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল বলতো? ভি কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ তাপমাত্রা বাড়লে বা কমলে ভি এর মান কিন্তু পরিবর্তন হবে। ভি কি? ভি হচ্ছে তোমার শব্দের দ্রুতি, ঠিক আছে? আচ্ছা, ভি কি তোমার বায়ুর চাপের উপর নির্ভরশীল বলতো? ভি কি তোমার বায়ুর চাপের উপর নির্ভরশীল? বায়ুর চাপ, দেখো তো ভি কি তোমার বায়ুর চাপের উপর নির্ভরশীল? বায়ুর চাপের উপর কিন্তু নির্ভরশীল না, তবে তাপমাত্রার উপর নির্ভরশীল। কথা বুঝিও। তোমার এই ভি বা হচ্ছে আমরা যে শব্দ তরঙ্গটা জানি, এই শব্দ তরঙ্গটা কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু বায়ুর চাপের উপর নির্ভরশীল না। কথা বুঝতে পারতেছো? কথা বুঝতে পারতেছো? তাহলে দেখো শব্দ তরঙ্গ আমি আরেকবার বলতেছি, এটা কেবলমাত্র তোমার তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে শব্দ তরঙ্গের বেগের কথা বলতেছি। শব্দ তরঙ্গের বেগ কিন্তু তোমার কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, বায়ুর চাপের উপর নির্ভরশীল না। অর্থাৎ বায়ুর চাপ বাড়ুক বা কমুক আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার যদি বায়ুচাপ বেড়েও যায় তবুও আমার শব্দের বেগ একই থাকবে। আমার বায়ুচাপ যদি কমেও যায় তবুও আমার শব্দের বেগ একই থাকবে। কথা বুঝিও। এবং দেখো তোমাকে যদি আমি সম্পর্কটা একটু দেখানোর চেষ্টা করি, যে দেখো আমাদের সম্পর্কটা অর্থাৎ তোমার বেগের সাথে শব্দের যে দ্রুতি বা বেগ আছে, এই বেগের সাথে আমাদের যে তাপমাত্রার সম্পর্কটা সেটা হচ্ছে তোমার ভি সমানুপাতিক √T। অবশ্যই সম্পর্কটা মনে রাখবা, কারণ এটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে। এই ফর্মুলা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু ম্যাথ করতে পারবা না। সামটাইমস তোমাকে বলে দিবে যে নির্দিষ্ট একটা তাপমাত্রায় তোমার শব্দের
দ্রুতি বা বেগ কত হবে সেটা বের করার জন্য। তখন কিন্তু তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে দেখো শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? v সমানুপাতিক কি বলতো? √T। ঠিক আছে? এখান থেকে তুমি চাইলে এই সমানুপাতিক চিহ্নটা উঠায় ফেলতে পারো। তাহলে কি হবে বলতো? এই সমানুপাতিক দিয়ে যে আমরা সমীকরণটা দেখতেছি বা আমরা যে তোমার হচ্ছে সম্পর্কটা দেখতেছি, এই সম্পর্কটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু সামনের ম্যাথগুলো করতে পারবা না। আচ্ছা, আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই ফেলি তাহলে কি হবে? আমাকে একটা ইকুয়াল সাইন নিয়ে আসতে হবে। তাহলে আমি v ইকুয়ালস টু কি লিখতে পারবো? k ইনটু √t। ঠিক আছে? এই k কি? k হচ্ছে ভাইয়া সমানুপাতিক ধ্রুবক। k কি বলতো? k হচ্ছে ভাইয়া সমানুপাতিক ধ্রুবক। তো আমি এখান থেকে বলতে পারি যে v ডিভাইডেড বাই √t, v ডিভাইডেড বাই √t ইকুয়ালস টু কি বলতো? k। দেখো তাহলে শব্দের বেগ ও তাপমাত্রার বর্গমূলের অনুপাত সর্বদা ধ্রুবক। এইটা কোন লাইন থেকে আমি বলতে পারতেছি? দেখো এই যে এই লাইনটা থেকে আমি এটাকে বলতে পারতেছি। এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে কি বলতো? এই যে উপরে আছে তোমার শব্দের বেগ বা শব্দের দ্রুতি, তো এই শব্দের দ্রুতি বা শব্দের বেগ, এবং দেখো নিচে আছে তোমার তাপমাত্রা বর্গমূল। আর দেখো এরা যেহেতু ভাগ অবস্থায় আছে এই জন্য আমি বলতে পারবো অনুপাত। তো আমি এখান থেকে কি বলতেছি? দেখো তো ইকুয়ালস টু কি দেয়া আছে? ইকুয়ালস টু দেয়া আছে তোমার একটা সমানুপাতিক ধ্রুবক। তার মানে আমি এই জন্যই বলতে পারতেছি শব্দের বেগ এবং তাপমাত্রার বর্গমূলের অনুপাত সর্বদাই কি বলতো? ধ্রুবক হবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো তোমার যদি দুটো মাধ্যম হয়, দুটো মাধ্যমে দেখো মনে করো তোমার প্রথম মাধ্যমে শব্দের বেগ হচ্ছে তোমার v1, এবং প্রথম মাধ্যমে মনে করো তোমার হচ্ছে শব্দের যে টেম্পারেচার সেটা হচ্ছে তোমার T1। আবার মনে করো তোমার কাছে অন্য একটা মাধ্যম দেয়া আছে যে মাধ্যমের তোমার শব্দের বেগ মনে করো v2, এবং সেই মাধ্যমের মনে করো টেম্পারেচার হচ্ছে তোমার T2। তাহলে তুমি কি বলতে পারবা জানো? দেখো তুমি প্রথম মাধ্যম থেকে কি বলতে পারবা? প্রথম মাধ্যম থেকে তুমি বলতে পারবা যে v1 ডিভাইডেড বাই √T1 ইকুয়ালস টু হচ্ছে তোমার k, তাই তো? আবার দেখো তুমি দ্বিতীয় মাধ্যম থেকে বলতে পারবা v2 ডিভাইডেড বাই √T2 ইকুয়ালস টু কি বলতো? k। এখন দেখো এই দুইটাকে তুমি যদি কম্বাইন করো তাহলে তুমি কি লিখতে পারবা বলো তো? দুইটাকে তুমি যদি একটু কম্বাইন করো, সরি, দেখো দুইটাকে তুমি যদি একটু কম্বাইন করো তাহলে তুমি কি লিখতে পারবা? তাহলে তুমি লিখতে পারবা যে v1 ডিভাইডেড বাই √T1 ইকুয়ালস টু কি বলতো? v2 ডিভাইডেড বাই কি বলতো? √T2। দেখো এই যে এখানে আমি যে ফর্মুলাটা লিখছি, ফর্মুলাটা একদম মাথার মধ্যে খুব ভালো মতো করে ঢুকায় নাও। ঠিক আছে? এই যে আমি যেখানে এখন যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা মাথার মধ্যে অবশ্যই খুব ভালো মতো করে গেঁথে নাও, কারণ এই ফর্মুলা দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। অর্থাৎ কোনো একটা টেম্পারেচার থেকে অন্য একটা টেম্পারেচারের জন্য তোমাকে যদি শব্দের বেগ বের করতে বলে তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, কারণ এটা দেখো তাপমাত্রার সাথে সম্পর্কিত। ঠিক আছে? আচ্ছা, তো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে মনে করো আজকে তোমার টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, কালকে সেই টেম্পারেচারটা হয়ে গেছে মনে করো তোমার 398 কেলভিন। তো তোমাকে 398 কেলভিনে কি পরিমাণ তোমার বেগটা হইতে পারে সেটা কিন্তু তুমি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা, এবং এটি কিন্তু একটা তোমার এজাম্পশন মেথড। বুঝতে পারতেছো? যদি এখান থেকে ম্যাথটা করি, এখান থেকে যদি আমরা ম্যাথটা করে মনে করো আমার 398 যে কেলভিন, সেদিন মানে 398 কেলভিন যখন আমার টেম্পারেচারটা হবে তখন যদি আমি শব্দবেগটা বের করি, হয়তোবা মনে করো শব্দবেগটা আসে আমার 430 মিটার পার সেকেন্ড, কিন্তু তুমি যখন অ্যাকচুয়াল মেপে দেখবা তখন তুমি দেখতে পারবা যে এটা আসে মনে করো 325 মিটার পার সেকেন্ড, অথবা দেখা যাবে 335 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি আসলে এখানে অ্যাজাম্পশন করতে পারো যে 330-এর আশেপাশে তোমার শব্দবেগটা হবে। কথা বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয় তোমার অ্যাজাম্পশন মেথড, বা এটা হচ্ছে তোমার মূলত এমন একটা ফর্মুলা যেটা তোমার অ্যাজাম্পশন করতে পারে, কিন্তু প্রকৃত যে শব্দের বেগটা সেটা তোমার 330 হতেও পারে, নাও হতে পারে, এটা থেকে কম হইতে পারে, বেশি হইতে পারে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কিন্তু যে কোনো তাপমাত্রার জন্য তোমার শব্দের বেগটা বের করতে পারবো। ঠিক আছে? আমাদেরকে ম্যাথ এটা দিয়েই করতে হবে। আমাদেরকে যদি যে দুইটা তাপমাত্রা দিয়ে দেয় এবং তোমাকে যদি শব্দের বেগ বের করতে বলে তাহলে তুমি এই ফর্মুলাটি ইউজ করবা, কারণ এই ফর্মুলাটার মধ্যেই কেবলমাত্র বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আমি দেখতে পারতেছি। কথা বুঝছো? যে শব্দের বেগটা আছে বা শব্দের যে দ্রুতিটা আছে এটা কিন্তু তোমার তাপমাত্রা ছাড়াও আরো একটা জিনিসের উপর নির্ভরশীল, এবং সেটা হচ্ছে ঘনত্ব। কথা বুঝতে পারতেছো? যে তোমার যে শব্দের বেগ আছে যেটাকে আমি তোমার ভি দ্বারা প্রকাশ করছি, এটাকে শব্দের বেগ বা দ্রুতি, যেটা ইচ্ছা তুমি সেটাই বলতে পারো। এটা কার সাথে সম্পর্কিত বলো তো? এটা তোমার ঘনত্বের সাথে সম্পর্কিত। ঠিক আছে? দেখো তুমি একটা সম্পর্ক মনে রাখতে পারো। দেখো যে সম্পর্কটা সেটা হচ্ছে তোমার এই ভি সমানুপাতিক হচ্ছে 1/√r রো। ঠিক আছে? ভি সমানুপাতিক কি বলতো? 1/√r রো। এখানে রো জিনিসটা কি জানো? রো জিনিসটা হচ্ছে তোমার ঘনত্ব। রো জিনিসটা কি বলতো? রো জিনিসটা হচ্ছে তোমার ঘনত্ব। ঘনত্বের ইংরেজি শব্দ হচ্ছে তোমার ডেনসিটি। ঠিক আছে? আমি একটু ঘনত্ব নিয়ে কথা বলি। ঘনত্বের ইংরেজি শব্দ হচ্ছে তোমার ডেনসিটি। এই জন্য ঘনত্বকে তোমার ডি দ্বারা প্রকাশ করে, অথবা দেখবা যে এটাকে তোমার রো দ্বারা প্রকাশ করে। এটাকে কি বলা হয় বলতো? রো বলা হয়। এটাকে কি বলা হয়? রো বলা হয়। ঠিক আছে? এটাকে বলা হয় কি বলতো? রো। এটা একটা তোমার ল্যাটিন মানে সাইন বা একটা ল্যাটিন শব্দ বা ল্যাটিন একটা অক্ষর, যে এটাকে আমরা তোমার কি বলি বলতো? রো বলি। তাহলে দেখো তুমি ডেনসিটিকে ডি দ্বারাও প্রকাশ করতে পারো অথবা রো দ্বারাও প্রকাশ করতে পারো, এবং আমি তোমাকে আগেও বলছি যে রো ইকুয়ালস টু কি বলতো? রো ইকুয়ালস টু হচ্ছে তোমার এম ডিভাইডেড বাই ভি। এখানে ভি কি? ভি হচ্ছে তোমার আয়তন। ভি কি বলতো? ভি হচ্ছে তোমার আয়তন। এবং দেখো এম কি? এম হচ্ছে তোমার ভর। এম কি বলতো? এম হচ্ছে তোমার ভর। তাহলে তুমি বলতে পারবা একক আয়তনে যে পরিমাণ ভর বিদ্যমান তাকে হচ্ছে তোমার ঘনত্ব বলে। শব্দের দ্রুতি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো তোমার ঘনত্ব যত বেশি বাড়বে তোমার বেগ কিন্তু তত বেশি কমবে। আবার যদি তোমার ঘনত্ব কমে তাহলে দেখা যাবে কি বলতো? বেগ তত বেশি
বাড়তেছে। কথা বুঝা গেছে? আচ্ছা, এটি কিন্তু তোমার যেকোনো পদার্থের ঘনত্ব না, এটা মূলত তোমার বায়ুর ঘনত্ব। কথা বুঝতে পারতেছো? এটা কার ঘনত্ব বলো তো? বায়ুর ঘনত্ব। বায়ুর মাধ্যমে ঘনত্বর ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি যদি তোমার ঘনত্বের মানটা বাড়াও, তাহলে দেখবা যে হচ্ছে তুমি যদি বায়ুটাকে বেশি ঘন করে ফেলো, তাহলে দেখা যাবে যে শব্দের বেগটা তোমার সামনে আগাইতে বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ তার শব্দের বেগটা কমে যাবে। লাইক আমি যদি তোমাকে একটু এভাবে চিন্তা করাই যে মনে করো তুমি একটা গাড়িকে কি করতে চাচ্ছ? তুমি একটা গাড়িকে একটা রোডের মধ্যে চালানোর চেষ্টা করতেছো, ঠিক আছে? তুমি যদি দেখো যে রোডের মধ্যে অনেকগুলো অবস্টাকল দেয়া আছে, মানে অনেকগুলো তোমার জন্য বাধা দেয়া আছে। মনে করো তোমার রোডের সামনে একটা পাথর দেয়া আছে, তারপরে মনে করো আরো একটা বড় পাথর দেয়া আছে এবং আরো একটা বড় পাথর দেয়া আছে। তুমি যখন এই গাড়িটাকে চালানোর চেষ্টা করবা, তখন কিন্তু তুমি পাথরগুলোতে বাড়ি খাবা, বা তুমি চেষ্টা করবা যে পাথরগুলোকে কত তাড়াতাড়ি বা কিভাবে আসলে পাশ কাটিয়ে চলে যাওয়া যায়। এর জন্য তোমাকে বেগটাকে কম করতে হবে, বা বেগটাকে তোমার অল্প অল্প বেগে তোমাকে সামনের দিকে আগাইতে হবে। অর্থাৎ তোমার অবস্টাকল যত বেশি, তত কি হবে বলো তো? অবস্টাকল বলতে বাধা বুঝাইতেছি। তোমার যত বেশি বাধা হবে, তত বেশি তোমার গাড়িটাকে দ্রুত মানে বের করতে কষ্ট হবে, তাই না? আর বাধা যত কম হবে, তত তাড়াতাড়ি তুমি গাড়িটাকে পাস করতে পারবা। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি শব্দের বায়ুর ঘনত্ব মানে আমরা যে হচ্ছে তোমার বায়ুর ঘনত্বটা দেখতেছি, এই বায়ুর ঘনত্বটা যত বেশি গাঢ় হবে, অর্থাৎ বায়ুর মধ্যে তোমার বিভিন্ন পদার্থ যত বেশি হবে, তত কিন্তু তোমার বেগটা সামনে আগাইতে বাধাপ্রাপ্ত হবে। বেগটা কিন্তু তোমার সামনে আগাইতে পারবে না, বা শব্দটা কিন্তু তোমার সামনে আগাইতে পারবে না। তখন শব্দের বেগটা তত কম হয়ে যাবে। কথা বুঝতে পারতেছো? তখন শব্দের বেগটা কিন্তু তোমার অটোমেটিক্যালি কমে যাবে। অর্থাৎ বায়ুর মধ্যে যত বেশি পদার্থ বাড়বে, তত বেশি তোমার বায়ুটা ঘন হবে। বায়ুটা ঘন হলে তোমার শব্দের বেগটা কি ট্রাভেল করতে পারবে তাড়াতাড়ি? পারবে না। তখন কিন্তু কি হবে বলতো? তোমার শব্দের বেগটা কমে যাবে। এই জিনিসটার জন্যই আমরা বলতে পারবো কি বলতো? শব্দের বেগ বায়ুর মাধ্যমে তোমার হচ্ছে বায়ুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথা বুঝতে পারছেন? যে আর্দ্রতার যে একটা ব্যাপার আছে, দেখছো শব্দের সাথে যে আর্দ্রতার একটা ব্যাপার আছে, সেই জিনিসটা একটু বুঝাবো। আর্দ্রতা মানে কি জানো? আর্দ্রতা মানে হচ্ছে তোমার বায়ু মাধ্যমে জলীয় বাষ্পের পরিমাণ, বা একটা বায়ু মাধ্যমে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটাই মূলত আর্দ্রতার মাধ্যমে তোমার ডিপেন্ড করে, বা আর্দ্রতার মাধ্যমে আমরা বের করে থাকি। তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখবা শিশিরাঙ্ক নামে একটা টপিক আছে, যে টপিকটার মধ্যে মূলত তোমার আর্দ্রতা নিয়ে ডিল করা হয়। এটিকে ইংলিশে বলা হয় তোমার হিউমিডিটি। তো এই হিউমিডিটি বা আর্দ্রতা যে ব্যাপারটা আছে, এই আর্দ্রতা জিনিসটা মূলত কি জানো? আর্দ্রতা জিনিসটা মূলত হচ্ছে তোমার বায়ু মাধ্যমে, অর্থাৎ বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ। সহজ বাংলা ভাষায় কি বলতো? বায়ু মাধ্যমে বা বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণকে আমরা তোমার আর্দ্রতা বলে থাকি। ঠিক আছে? তো একটু মাথায় রাখবা যে তোমার যদি বায়ু মাধ্যমে জলীয় বাষ্প বেড়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে শব্দের বেগটা কি হচ্ছে বলতো? তোমার বায়ু মাধ্যমে যদি দেখো, বায়ু মাধ্যমে তোমার যদি এই জলীয় বাষ্প বেড়ে যায়, তাহলে কিন্তু তোমার ঘনত্ব কমে যাবে। বায়ুর যে ঘনত্ব, সেই ঘনত্ব কমে যাবে, এবং তোমার ঘনত্ব কমে গেলে আমরা একটু আগে দেখলাম যে তোমার শব্দের দ্রুতিটা বেড়ে যাবে। আমি এখানে একটু লিখে দেই। তার মানে দেখো, জলীয় বাষ্প বৃদ্ধি পেলে আমার ঘনত্ব কমে যাবে, আর ঘনত্ব কমে গেলে আমার হচ্ছে কি হবে বলতো? শব্দের দ্রুতি বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ আমরা কি জানি? শব্দের দ্রুতি হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শব্দের দ্রুতি কি বলতো? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে দেখো, যত বেশি বায়ুর ঘনত্ব কমতেছে, দেখো যত বেশি তোমার বায়ুর ঘনত্ব কমতেছে, তত বেশি কিন্তু তোমার শব্দের বেগটা বৃদ্ধি পাচ্ছে। আর জলীয় বাষ্প, বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পের উপস্থিতি, এটিকে আমরা কি বলি বলতো? আর্দ্রতা বলি। যে কত পার্সেন্ট, আমরা মূলত আর্দ্রতা হচ্ছে একটা তোমার শতকরা পরিমাণ। কথা বুঝতে পারতেছো? আর্দ্রতা কি বলতো? একটা শতকরা পরিমাণ। জিনিসটা কাইন্ড অফ তোমার কর্মদক্ষতার মতো একটা অনুপাতও বলতে পারো, ঠিক আছে? তার মানে দেখো, আর্দ্রতা মূলত কি? আর্দ্রতা মূলত হচ্ছে তোমার জলীয় বাষ্পের একটা অনুপাত, যে অনুপাতের দ্বারা আমরা বুঝতে পারি যে বর্তমান বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। কথা বুঝে গেছে? বর্তমান বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটাই হচ্ছে আমরা আর্দ্রতার মাধ্যমে বুঝতে পারি। তো যখন একটা মাধ্যমে তোমার জলীয় বাষ্প বৃদ্ধি পায়, তখন তোমার ঘনত্ব কমে যায়। এখন দেখো কিভাবে ঘনত্ব কমে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, তুমি চিন্তা করো যে একটা বায়ু মাধ্যমে মূলত তোমার দুইটা গ্যাস থাকে। নাইট্রোজেন থাকে তোমার হচ্ছে 75%, এবং দেখো অক্সিজেন থাকে তোমার মনে হয় 24%, এবং 1% মনে হচ্ছে তোমার অন্যান্য গ্যাস থাকে, ঠিক আছে? এবং 1% কি থাকে বলতো? অন্যান্য গ্যাস থাকে। তার মানে দেখো, আমাদের যে তোমার বায়ুটা আছে, অর্থাৎ যে বায়ু মাধ্যমটা আছে, সেই বায়ু মাধ্যমে কিন্তু তোমার মূলত দুইটা গ্যাসের মাধ্যমে তৈরি। একটা হচ্ছে কি বলতো? নাইট্রোজেন, এবং আরেকটা কি বলতো? অক্সিজেন। তার মানে আমাদের বায়ু মাধ্যমটা কি দিয়ে তৈরি বলতো? নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা গ্যাসের মাধ্যমে তৈরি। কথা বুঝতে পারতেছো? এখন তুমি একটু চিন্তা করো যে নাইট্রোজেনের আণবিক ভর কত বলতো? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে ভাইয়া তোমার 28 গ্রাম, তাই না? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমার 28 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত বলো? অক্সিজেনের আণবিক ভর কিন্তু তোমার হচ্ছে 32 গ্রাম, তাই না? দেখো, নাইট্রোজেনকে আমরা N2 দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ যেহেতু এটা একটা গ্যাস, এই গ্যাসকে প্রকাশ করার জন্য আমাকে N2 ইউজ করতে হবে, কারণ গ্যাস কখনো এককভাবে থাকতে পারে না। অর্থাৎ আমি যখন তোমার নাইট্রোজেন গ্যাস নিয়ে কথা বলবো, তখন আমাকে N2 কথা বলতে হবে। আর একটা নাইট্রোজেন গ্যাসের হচ্ছে তোমার পারমাণবিক ভর কত বলো তো? একটা নাইট্রোজেন গ্যাসের পারমাণবিক ভর হচ্ছে 14। এখানে গ্যাস আছে কয়টা? দুইটা। তার মানে দেখো, গ্যাসের অণু আছে দুইটা, এই জন্য আমি 2 দ্বারা গুণ করছি। অর্থাৎ দেখো, আমি নাইট্রোজেন গ্যাসের যে তোমার আণবিক ভরটা, সেটা পেয়ে যাচ্ছি কত বলতো? 28 গ্রাম। আবার সেম ভাবে দেখো তোমার অক্সিজেনও কিন্তু তোমার এক ধরনের গ্যাস। গ্যাসকে আমাকে অবশ্যই তোমার অণু আকারে লিখতে হবে, যে জন্য আমি লিখলাম কি বলতো? O2। ঠিক আছে? গ্যাস কখনো তোমার সিঙ্গেল পরমাণু বা অ্যাটম আকারে থাকতে পারে না, এটা মূলত তোমার অণু আকারে থাকে, যার কারণে আমাকে অণু আকারে তোমাকে চিন্তা করতে হবে। তো এখন একটা নাইট্রোজেন পরমাণুর
পারমাণবিক ভর কত বলো তো? 16, তাই না? 16। এবং দেখো এখানে কয়টা জানি পরমাণু আছে? 2টা পরমাণু আছে। তাহলে আমি 2 দ্বারা গুণ করলে কত হবে বলো তো? 32। তাহলে তুমি বলতে পারবা যে তোমার অক্সিজেন পরমাণু যেটা আছে, অক্সিজেন যে তোমার পরমাণু আছে, সেই পরমাণু পারমাণবিক ভর 16 হলেও অক্সিজেন যে অণুটা আছে, এই অণুর যে তোমার আণবিক ভর, অণুর কিন্তু আণবিক ভর হয় আর পরমাণুর কিন্তু পারমাণবিক ভর হয়। তো দেখো অণুর আণবিক ভরটা কত হবে বলো তো? 32 গ্রাম। তাহলে দেখো তোমার নাইট্রোজেনের কত হচ্ছে বলো তো আণবিক ভর? 28 গ্রাম। অক্সিজেনের কত হচ্ছে বলো তো? 32 গ্রাম। কিন্তু তুমি একটু পানির কথা চিন্তা করো তো, একটু পানির কথা চিন্তা করো। পানি, এই পানির আণবিক ভর কত জানো? পানির আণবিক ভর হচ্ছে তোমার 18 গ্রাম। কত বলো তো? 18 গ্রাম। তাহলে তুমি আমাকে বলো যে 18 গ্রাম বড় নাকি 28 গ্রাম বড়, নাকি তোমার 32 গ্রাম বড়? তুমি আমাকে বলবা যে ভাইয়া 28 এবং 32 গ্রামটা বড়। যখন তোমার পানির মানটা বেড়ে যায়, অর্থাৎ দেখো তোমার জলীয় বাষ্পের মানটা যখন বায়ুর মধ্যে বেড়ে যায়, তখন কি হয়? তখন তোমার নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়। নাইট্রোজেন এবং অক্সিজেনের ভর তো অনেক বেশি ছিল। তাহলে দেখো আলটিমেটলি যখন সেখানে পানি এসে রিপ্লেস করতেছে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেনকে, তখন মূলত তোমার কি হচ্ছে বলো তো? ভরটা হ্রাস পাচ্ছে। আর ভর হ্রাস পারলে আমার কিন্তু ঘনত্বটাও হ্রাস পাবে। কারণ আমি একটু আগে দেখে আসলাম যে ঘনত্ব ফর্মুলাটি কি ছিল বলতো? রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে রো সমানুপাতিক কি বলতো? এম। অর্থাৎ ভরের সাথে তোমার ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ তোমার যদি ভর কমে তাহলে তোমার ঘনত্ব কমবে, তোমার যদি ভর বৃদ্ধি পায় তাহলে কিন্তু তোমার ঘনত্ব বৃদ্ধি পাবে। তার মানে দেখো যেহেতু তোমার বায়ুর মধ্যে যে আমাদের জলীয় বাষ্পগুলো এসে প্রবেশ করতেছে, সেগুলো কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনকে কমিয়ে ফেলতেছে। নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে সেখানে তোমার হচ্ছে ভরটা কমে যাচ্ছে। ভরটা কমে গেলে ঘনত্ব কমে যাবে, আর ঘনত্ব কমে গেলে তোমার বাধাটা কমে যাবে। যেহেতু বাধা কমে গেছে তাহলে শব্দ এবার দ্রুত যেতে পারবে। কথা বুঝতে পারতেছ? যত ঘনত্ব কম তত তোমার বাধা কম, অবস্টাকল কম। যত বেশি অবস্টাকল কম তত তাড়াতাড়ি তোমার শব্দটা কি করতে পারবে বলতো? পাস করতে পারবে। কথা বুঝছো? এই জন্য বলা হয় কি বলতো? জলীয় মাধ্যমে বা আর্দ্রতা বৃদ্ধি পেলে ঘনত্ব কমে যাবে, এবং ঘনত্ব কমে গেলে শব্দ দ্রুতি বৃদ্ধি পাবে। কথা বুঝছো? ওকে, হোপফুলি আমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছি। দেখো আমাদের তোমার শব্দ তরঙ্গ নিয়ে যা যা করার ছিল বা যা যা আমাদের জানার দরকার ছিল, সেই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি। এখন আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক অর্থাৎ প্রতিধ্বনি নিয়ে একটু আমরা আলোচনা করব। কথা বুঝছো? আচ্ছা, প্রতিধ্বনি বা যেটাকে আমরা ইংলিশে বলি কি বলতো? ইকো। কথা বুঝছো? প্রতিধ্বনিকে আমরা ইংলিশে কি বলি বলতো? ইকো বলি। আচ্ছা, ইকো জিনিসটা কি জানো? তুমি মনে করো একটা শব্দ তৈরি করতেছো, এই শব্দটা তোমার হচ্ছে উৎপন্ন হয়ে কোনো একটা তোমার হচ্ছে অবলম্বনে গিয়ে বাড়ি খেয়ে আবারও ফিরে আসবে। ঠিক আছে? তুমি যদি এরকম একটা কাজ করো, তুমি যদি একটা পাহাড়ের সামনে যাও, গিয়ে তুমি যদি জোরে চিৎকার করো, তাহলে তুমি দেখবা যে এই চিৎকারটা তুমি করার পর কিছুক্ষণ পর তুমি সেই চিৎকারটা একটা প্রতিফলন শুনতে পারবা। বুঝতে পারতেছো? অর্থাৎ তুমি যদি এরকম একটা জায়গায় যাও তাহলেও এটা হবে। মনে করো তুমি অনেক বেশি ফাঁকা একটা জায়গায় আছো, সেই জায়গার মধ্যে তুমি একটা কথা বললা, কিছুক্ষণ পর দেখবা যে সেই কথাটারও তুমি একটা কথা আবারও তুমি রিপিট করতেছো, মানে ওই কথাটা তুমি আবারও শুনতে পারবা। তো এই যে ব্যাপারটা ঘটে, এটিকে তোমার বলা হয় কি বলতো? প্রতিধ্বনি। ঠিক আছে? মানে তুমি যে কথাটাই বলছো সেটা আবারও শুনতে পাওয়া। যেরকম দেখো এখানে অ্যানিমেশনটা দেখে তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা লোক আছে, যে লোকটা একটা তোমার কথা বললে, এই কথাটা দেখো একটা তোমার প্রতিফলনে তোমার হচ্ছে বাড়ি খেয়ে সেটা আবারও তার কাছে ফেরত আসতেছে, অর্থাৎ সে কথাটা আবারও শুনতে পারবে। আবার তুমি দেখো এই যে এই পরের উদাহরণটা একটু লক্ষ্য করো। দেখো এখানে একটা লোক তোমার হ্যালো বলে তোমার হচ্ছে ডাক দিল, এবং দেখো হ্যালো বলে যখন তোমার নিচের দিকে একটা তোমার শব্দ তৈরি করলো, এই শব্দটা কিন্তু আবারও তার কাছে ফেরত আসলো। অর্থাৎ কিছু সময় পর সেই হ্যালো শব্দটা আবারও শুনতে পাবে। এই জিনিসটা আমরা তোমার প্রায় সময় দেখি না? এই জিনিসটা কিন্তু আমরা প্রায় সময় দেখি যে হচ্ছে আমরা একটা কথা বলার পর কিছুক্ষণ পর যখন কথাটা আমরা আবারও শুনতে পাই, তখন সেটাকে আমরা ইকো বলতে পারি। এই ইকোগুলো দেখা যায় কোথায় জানো? এই ইকোগুলো দেখা যায় তোমার ফাঁকা কোনো স্থানে। ঠিক আছে? যেখানে তোমার খুব একটা তোমার জিনিসপাতি নেই, এরকম কোনো স্থানে তুমি যদি যাও তাহলে তুমি দেখবা যে ইকোগুলো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রতিধ্বনির সৃষ্টি হচ্ছে। বা তুমি পাহাড়ে যদি যাও, পাহাড়ের সামনে তুমি যদি একটু চিৎকার করো, তাহলে দেখা যাবে যে তুমি যে চিৎকারটা করলা, সেই চিৎকারটা তুমি কিছুক্ষণ পর আবারও শুনতে পাচ্ছ। এই জিনিসটাকে আমরা কি বলি বলতো? প্রতিধ্বনি বা ইকো বলি। কথা বুঝছো? ওকে, এই প্রতিধ্বনি বা ইকো নিয়ে আমাদেরকে একটু স্টাডি করতে হবে, কারণ এই জিনিসটা দিয়ে আমাদের তোমার ম্যাথ আসে। তো দেখো এখানে মনে করো তোমার সামনে একটা অবলম্বন আছে, এটা মনে করো আমার একটা অবলম্বন, এবং এই অবলম্বন থেকে তুমি মনে করো একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়ায় আছো। ঠিক আছে? একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়ায় আছো, এবং তুমি কি করলা? এখান থেকে তুমি একটা শব্দ তৈরি করলা। ঠিক আছে? তুমি একটা কি করলা বলো তো? শব্দ তৈরি করলা। শব্দ তৈরি করার কারণে দেখো তো তোমার যে শব্দ তরঙ্গটা আছে, শব্দ তরঙ্গটা কি হবে? তোমার সামনের দিকে অগ্রসর হবে। অগ্রসর হয়ে দেখো এই যখন এই মানে তোমার যে অবলম্বনটা আছে, অবলম্বনটার মধ্যে যখন তোমার গিয়ে বাড়ি খাবে, বা এটাকে তুমি বলতে পারো প্রতিফলক। ঠিক আছে? এটাকে তুমি বলতে পারো প্রতিফলক। দেখো প্রতিফলকটাতে গিয়ে তো বাড়ি খাবে, খাবে না? বাড়ি খাওয়ার পর সে কি করবে বলতো? সে হচ্ছে তোমার কাছে আবারও ব্যাক করবে, তাই না? সে আবারও তোমার কাছে রিফ্লেক্ট হয়ে তোমার কাছে ব্যাক করবে। ঠিক আছে? প্রতিফলক বলতে বোঝায় যারা রিফ্লেকশন তৈরি করতে পারে বা প্রতিফলন ঘটাতে পারে এমন একটা অবলম্বনকে তুমি বলতে পারবা প্রতিফলক। কথা বুঝতে পারতেছো? তাহলে দেখো তুমি মনে করো এই অবস্থানের মধ্যে আছো, এবং এই প্রতিফলকটা তোমার বি অবস্থানে আছে। দেখো তুমি এ অবস্থান থেকে শব্দ তৈরি করতেছো, এবং সেই এ অবস্থান থেকে তোমার শব্দ তরঙ্গটা ট্রাভেল করে বি অবস্থানে যাচ্ছে, গিয়ে প্রতিফলকের মধ্যে বাড়ি খেয়ে আবারও তোমার কাছে ব্যাক করতেছে। ঠিক আছে? তো এ থেকে বি এর মধ্যে তোমার মনে করো মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মনে করো তোমার হচ্ছে ডি দূরত্ব। কি দূরত্ব বলো তো? ডি দূরত্ব। তাহলে দেখো তো তোমার শব্দ তরঙ্গ কিন্তু একই সাথে তোমার দুইবার যাওয়া আসা করতেছে। একবার দেখো এ থেকে বিতে যাচ্ছে,
যেটা কিনা তোমার ডি দূরত্ব অতিক্রম করতেছে, আবার দেখো তোমার বি থেকে এতে ফেরত আসতেছে, তখন দেখো আরো একটা ডি দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে দেখো শব্দ তরঙ্গ যখন প্রতিধ্বনি সৃষ্টি করে তখন সে আসলে মূলত তোমার 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কি পরিমাণ বলো তো? 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কথা বুঝতে পারতেছো? কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো আমি এখান থেকে বলতে পারবো যে শব্দ তরঙ্গ যখন তোমার প্রতিধ্বনি তৈরি করতেছে বা ইকো তৈরি করতেছে, তখন তাকে দুইবার ট্রাভেল করা লাগে। একবার সে গিয়ে ধাক্কা খেয়ে আবারও সে ব্যাক করে। ঠিক আছে? সো এই জন্য আমরা বলে থাকি যে তোমার শব্দ তরঙ্গের মোট অতিক্রান্ত দূরত্ব কত বলতো? 2D পরিমাণ। কথা বুঝছো? আচ্ছা, হোপফুলি এই কথাটা আমরা বুঝতে পারছি। আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে তোমার শব্দানুভূতির স্থায়িত্বকাল। ঠিক আছে? এই শব্দানুভূতির স্থায়িত্বকাল জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা এটাকে কি বলে বলতো? শব্দানুভূতির শব্দানুভূতির স্থায়িত্বকাল। এই শব্দানুভূতির স্থায়িত্বকাল মূলত তোমার 0.1 সেকেন্ড হয়ে থাকে। কথা বুঝতে পারতেছো? শব্দানুভূতির স্থায়িত্বকাল কত হয়ে থাকে বলো তো? 0.1 সেকেন্ড হয়ে থাকে। অর্থাৎ আমরা একটা কথা বলার পর 0.1 সেকেন্ড আমাদের ব্রেকের প্রয়োজন হয়। দেখো, আমি একটা কথা বললাম, বলার পর আমাকে অবশ্যই 0.1 সেকেন্ড ব্রেক দিয়ে আমাকে তারপরে একটা কথা বলতে হবে, না হলে আমি কথাটা শুনতে পারবো না। অর্থাৎ তুমি যদি একটা কথা বলো, মাঝে মাঝে আমরা বলি না যে হচ্ছে তোমার অনেক জোরে জোরে কথা বললে বা অনেক স্পিডে কথা বললে দেখা যায় যে আমরা কিছু কথা বুঝতে পারি না বা শুনতে পারি না। আমরা কেন শুনতে পারি না? কারণ দেখা যায় যে একটা কথা বলার পর 0.1 সেকেন্ডই আরো একটা কথা বলে ফেলতেছি। তো দেখা যায় যে আমরা তখন শব্দটা আসলে শুনতে পারতেছি না। তো শব্দানুভূতি স্থায়িত্বকাল মানে কি বলতো? তুমি একটা কথা বলার পর অবশ্যই তোমাকে 0.1 সেকেন্ড ব্রেক দিতে হবে। ব্রেক দেওয়ার পর তুমি নতুন আরেকটা কথা বলতে পারবা। এর আগে তুমি যদি কথা বলো তাহলে কখনোই কথাটা শোনা যাবে না। কথা বুঝছো? তাহলে দেখো, তুমি এমন একটা দূরত্বে দাঁড়াতে চাচ্ছ যে দূরত্বে তুমি দাঁড়াইলে শব্দটাকে তুমি দুইবার শুনতে পাবা। অর্থাৎ তুমি একবার যখন কথা বলবা তখন তুমি একবার শুনতে পাবা, আবার প্রতিফলিত হয়ে তোমার কাছে যখন আসবে তখন তুমি আবার শুনতে পারবা। তার মানে তোমাকে এমন একটা দূরত্বে দাঁড়াতে হবে যে পজিশনে তুমি যখন শব্দটা তৈরি করবা, শব্দটা তৈরি করার পর সেটা যখন প্রতিফলকে বাড়ি খাবে, বাড়ি খেয়ে যখন সে ফেরত আসবে, ফেরত আসতে যাতে তাকে ন্যূনতম 0.1 সেকেন্ড অতিক্রম করতে হয়। ঠিক আছে? এই পরিমাণ সময় যদি সেই শব্দটা অতিক্রম করতে না পারে বা ব্যর্থ হয়, তাহলে কিন্তু তুমি প্রতিধ্বনি শুনতে পারবা না। কারণ দেখো, আমরা শব্দ শুনতে পারি তোমার 0.1 সেকেন্ড সময় পর। তাহলে অবশ্যই তোমাকে শব্দ যখন ফেরত আসবে তখন তাকে 0.1 সেকেন্ড তোমাকে ট্রাভেল করতে হবে। ঠিক আছে? 0.1 সেকেন্ড সে যদি ট্রাভেল করে তোমার কাছে এসে থাকে তাহলে তুমি শব্দটাকে শুনতে পারবা, আদারওয়াইজ তুমি শব্দটাকে শুনতে পারবা না। তাহলে দেখো, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। আচ্ছা, শব্দের বেগ বা শব্দের দ্রুতি এটা কিন্তু তোমার সমবেগে চলে। আমি আরেকবার বললাম, শব্দের বেগ বা শব্দের দ্রুতি কিন্তু তোমার সমবেগে চলে। তো দেখো, আমরা সমবেগের ফর্মুলা পড়ছি দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ এস ইকুয়ালস টু কি বলতো? ভিটি। মনে পড়তেছে? আচ্ছা, এখান থেকে দেখো তো এস, এখানে এস বলতে আমি বুঝাচ্ছি তোমার কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। দেখো তো, তোমার শব্দটা তোমার দূরত্ব অতিক্রম করতেছে 2D পরিমাণ না? দেখো, শব্দটা তোমার দূরত্ব অতিক্রম করতেছে 2D পরিমাণ, একবার গিয়ে প্রতিফলকে বাড়ি খাচ্ছে, আবার বাড়ি খেয়ে সে ব্যাক করতেছে। তাহলে দেখো এখানে এস এর মান কত হবে? 2D হবে। আবার দেখো শব্দের বেগ, আমরা কি জানি শব্দের বেগ? এটা মনে করো আমি হচ্ছে তোমার এসটিপিতে এই পরীক্ষাটা করতেছি। আমি এসটিপিতে এই পরীক্ষাটা করতেছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ আদর্শ গ্যাস ও তাপমাত্রা। বা আমি এখান থেকে বলতে পারবো কি বলতো, যে আমার এসটিপিতে তোমার তাপমাত্রা কত বলতো? 273 কেলভিন। ঠিক আছে? এসটিপিতে আমার তাপমাত্রা কত বলতো? 273 কেলভিন। তাহলে বলতো 273 কেলভিনে তোমার শব্দের বেগ কত? 273 কেলভিনে শব্দের বেগ হচ্ছে তোমার 330 মিটার পার সেকেন্ড, তাই না? 330 মিটার পার সেকেন্ড। ওকে, খুব ভালো কথা। তাহলে দেখো, বেগের মানটা এখানে বসাতে পারবা কত বলতো? 330 মিটার পার সেকেন্ড ইন্টু সময়। এখানে ন্যূনতম কতটুকু সময় লাগবে বলতো? 0.1 সেকেন্ড না? 0.1 সেকেন্ড সময় জুড়ে যদি সে ট্রাভেল না করে তাহলে কিন্তু আমি শব্দটা সে শুনতে পারবো না, তাই তো? তাহলে দেখো, আমি এখান থেকে ডি এর মানটা বের করতে পারবো যে আমাকে ন্যূনতম কত দূরে দাঁড়াইতে হবে আমাকে এই শব্দটা শোনার জন্য। তাহলে আমি ডি ইকুয়ালস টু বলতে পারবো 330 ইন্টু কত বলতো? 0.1 ডিভাইডেড বাই কত বলতো? 2। এটাকে তুমি যদি করো তাহলে দেখবা 16.6 এত মিটার আসতেছে। ঠিক আছে? 16.6 এত মিটার আসতেছে। তাহলে তোমাকে ন্যূনতম 16.6 মিটারে দাঁড়াইতে হবে। তাহলে তুমি শব্দটা, যদি একটা শব্দ তৈরি করো তাহলে সেই শব্দটা ইকোটা শোনার পসিবিলিটি আছে বা তুমি শুনতে পারবা। কথা বুঝতে পারছো? এটা ন্যূনতম। ঠিক আছে? এটা ন্যূনতম। তুমি যদি দূরে থাকো, মনে করো তুমি 17 মিটারে আসো, তখন তুমি একদমই শুনতে পারতেছো। তুমি যদি 18 মিটার দূরে থাকো তাহলে তুমি শুনতে পাবা। তুমি যদি 20 মিটার দূরে থাকো তাহলে তুমি শুনতে পাবা। কিন্তু তুমি যদি বাই এনি চান্স 15 মিটার দূরত্বে অবস্থান করো তাহলে কিন্তু তুমি শুনতে পারবা না। কথা বুঝতে পারতেছো? তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম যে আমাকে ন্যূনতম একটা প্রতিধ্বনি শুনতে হইলে তোমাকে ডি দূরত্বে অবস্থান করতে হবে। এটা কোথায় বলতো? এটা তোমার কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। এটা কখন বলতো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, যখন তোমার শব্দের বেগের তাপমাত্রা হবে 273 কেলভিন তখন। কথা বুঝতে পারতেছো? অর্থাৎ 273 কেলভিন তাপমাত্রায় তোমার শব্দের বেগ যেহেতু 330 মিটার, তো এইরকম অবস্থায় আমাকে কিন্তু তোমাকে 16.6 মিটার দূরত্বে ন্যূনতম দাঁড়াইতে হবে এই প্রতিধ্বনিটা শোনার জন্য। কিন্তু দেখো, তাপমাত্রা যদি বেড়ে যায় তো তখন কিন্তু তোমার মানটা ভিন্ন আসতো। ঠিক আছে? তাপমাত্রা যদি তোমার 298 কেলভিন হয়ে যেত তখন কিন্তু মানটা ভিন্ন আসতো। আবার যদি তোমার তাপমাত্রাটা আরো বেশি হয়ে যেত তখন কিন্তু তোমার মানটা আলাদা আসতো। তার মানে দেখো, প্রতিধ্বনির মানটা নির্ভর করতেছে তোমার তাপমাত্রার উপরে। ঠিক আছে? তোমার তাপমাত্রায়
যে তাপমাত্রা শব্দের বেগ যত, দেখো যে তাপমাত্রা শব্দের বেগ তত, সেই তাপমাত্রা আমরা প্রতিধ্বনির জন্য ন্যূনতম দূরত্বটা তত বেশিই পাবো। কথা বুঝতে পারতেছো? অর্থাৎ দেখো আমরা কিন্তু জানি যে তোমার শব্দের বেগের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক আছে, যেটা কিনা হচ্ছে তোমার v সমানুপাতিক √t। এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো তাপমাত্রার তোমার হচ্ছে শব্দের বেগ বের করতে পারবো। তো যে কোনো তাপমাত্রার শব্দের বেগ বের করে ওই তাপমাত্রার শব্দের বেগটাকে যদি আমি এখানে ইনপুট করি এবং আমি যদি শব্দানুভূতির স্থায়িত্বকাল দিয়ে গুণ করি এবং যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি ওই মাধ্যমে ন্যূনতম কত দূরে দাঁড়াইলে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা সেটা বের করতে পারবা। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো আমরা এখানে প্রতিধ্বনি যা যাবতীয় যতটুকু দরকার ছিল সবগুলো জিনিস দেখে ফেলছে, ঠিক আছে? এই প্রতিটা জিনিস একটু ভালো মতো করে মাথায় রাখবা। প্রতিটা জিনিস ভালো করে মাথায় রাখবা। আমরা নেক্সট ক্লাসে তোমার ম্যাথ করার চেষ্টা করব। তো ওই ম্যাথ করার সময় দেখবা যে প্রতিটা জিনিস তোমাকে খুব ভালো মতো করেই হেল্প করতেছে। কথা বুঝছো? আমরা দেখা একদম চ্যাপ্টারটা শেষ টপিকটার মধ্যে চলে আসি। এই টপিকটা মূলত তোমাকে এখানে যে তুমি 3টা অংশ দেখতেছো বা 3টা যে তুমি হচ্ছে সংজ্ঞা দেখতেছো, এই 3টা সংজ্ঞা তোমাকে মুখস্থ রাখতে হবে। কথা বুঝতে পারতেছো? এবং এগুলো হচ্ছে তোমার সুযুক্ত শব্দর অংশ এবং এই 3টা জিনিস জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট অন্য কোথাও আসে না। তো প্রথমে দেখো তোমার শব্দের তীব্রতা নিয়ে কথা বলতেছে, যার ইংরেজি শব্দ হচ্ছে তোমার ইন্টেন্সিটি। আমি তোমাদেরকে একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, আমার ডিসক্রিপশন বক্স কিংবা হচ্ছে কমেন্ট বক্স চেক করবা। তোমরা যদি এই শব্দের তীব্রতা নিয়ে অনেক বেশি তোমার জানার ইচ্ছা থাকে, তাহলে ওই ক্লাসটুকু করলে তুমি বুঝতে পারবা যে শব্দের তীব্রতা জিনিসটা আসলে কি। ওটা তোমাদের যেহেতু বড় ভাইয়াদের ক্লাস, সুতরাং ওই জিনিসটাকে আমি তোমাদের টাইম স্ট্যাম্প করে দিব। তুমি জাস্ট অতটুকু অংশ দেখে আসবা, তাহলে বুঝতে পারবা যে আসলে মূলত শব্দের তীব্রতা জিনিসটা আসলে কি। এবং দেখো শব্দের তীব্রতা আছে এবং শব্দের তীব্রতার লেভেলও আছে। কথা বুঝতে পারছো? এই শব্দের তীব্রতাকে তোমার মূলত আই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? আই দিয়ে প্রকাশ করা হয়। বা এটাকে তোমার ইন্টেন্সিটি যেহেতু বলা হয়, তো ইন্টেন্সিটি থেকে আমরা আই দিয়ে আসলে শব্দের তীব্রতাকে বুঝিয়ে থাকি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ তোমার অতিক্রম করে বা অতিবাহিত হয় তাকে আমরা শব্দের তীব্রতা বলি, যার একক হচ্ছে তোমার ওয়াট পার মিটার স্কোয়ার। কি বলতো? ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট কার একক জানি? ওয়াট কার একক? ওয়াট হচ্ছে তোমার ক্ষমতার একক। ওয়াট কার একক বলতো? ওয়াট হচ্ছে তোমার ক্ষমতার একক। তার মানে শব্দের তীব্রতা বলতো একটা ক্ষমতা। শব্দের তীব্রতা মূলত কি বলতো? একটা ক্ষমতা। তাহলে তুমি বলতে পারবা ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে? ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝা গেছে? অর্থাৎ দেখো শব্দের তীব্রতার যে একক, এই এককটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা কিনা ওয়াট পার মিটার স্কোয়ার। শব্দের তীব্রতার সাথে তোমার তরঙ্গের বিস্তারের একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা হইলো শব্দের তীব্রতা তোমার তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। হোপফুলি দেখো আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা বুঝলে বাকি জিনিসগুলো জাস্ট মুখস্থ রাখতে পারো। তীক্ষ্ণতা নামে একটা টপিক আছে, এই টপিকটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে সুযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা এবং কখনো তীক্ষ্ণ শোনায়, তাকে আমরা তীক্ষ্ণতা বা পিচ বলে থাকি। যার একক কি বলতো? যার একক হচ্ছে তোমার হার্টস। দেখো আমাদের লাস্ট যে সংজ্ঞাটা সেটা হচ্ছে তোমার সুরের গুণ। ঠিক আছে? সুরের গুণটা আমাদের একটু মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ হতে পারে। দেখো এখানে বলা হচ্ছে কি বলতো? এমসিকিউ বা ক নাম্বার কোশ্চেনে আসতে পারে। এখানে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটাই হচ্ছে তোমার টিম্বার বা সুরের গুণ। ঠিক আছে? অর্থাৎ ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় তাকে হচ্ছে আমরা টিম্বার বা সুরের গুণ বলি। তাহলে দেখো এই পেজের মধ্যে আমার 3টা তোমার হচ্ছে সংজ্ঞা আছে এবং আমরা এই 3টা সংজ্ঞা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, হোপফুলি দেখো আমরা ক্লাসটা বুঝতে পারছি। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে তোমার ম্যাথগুলো করার চেষ্টা করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো এবং নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।